আমরা যে এক্সপেরিমেন্টটা করব ওটা হচ্ছে এই স্টেবল মাল্টিভাইব্রেটরটা আগে আমরা সার্কিটে কনস্ট্রাক্ট করব। যে স্টেবল মাল্টিভাইব্রেটর কি ওইটা জেনারেট করার জন্য কীভাবে একটা সার্কিট হবে ওইটা কনস্ট্রাক্ট করব। এরপরে ওইখান থেকে যে ট্রানজিস্টরের অ্যাক্রসে যে আমি আউটপুট পাবো ওই ওয়েভ ফর্মটার ফ্রিকোয়েন্সি আমার বের করতে হবে এবং আমরা থিওরিটিক্যালি জানি যে ওটার ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কি ডিপেন্ডিং আপন আর এবং ক্যাপাসিটর এবং রেজিস্টরের ভ্যালু আমরা কত ইউজ করছি ওটার সাথে কম্পেয়ার করব। আর থার্ড কাজ হচ্ছে আমি সেম সার্কিটটাই রাখবো, জাস্ট একটা কিছু জায়গায় ডায়োড ইউজ করব, যে এই জায়গাগুলো যেরকম এরকম আছে ওইটাতে আমি শার্প করার জন্য ওই ইফেক্টটা ডায়োডের মাধ্যমে ইন্ট্রোডিউস করবো আর কি। ওইটা দেখার জন্য আমরা ডায়োড ইন্ট্রোডিউস করে সার্কিটটা একটু মডিফাই করবো, আমরা যখন করবো এটা দেখাবো। এরপরে ডায়োড ইউজের পরে সিমেট্রিক এবং এসিমেট্রিক ওয়েবফর্ম জেনারেট করবো এবং এসিমেট্রিক ওয়েবফর্ম জেনারেট করার পরে ওইটা থেকে আমরা ডিউটি সাইকেল ক্যালকুলেট করবো। এই সবগুলো জিনিস কি আমরা বলবো। আপাতত আমরা এটা দিয়ে শুরু করব। এর আগে এই স্টেবল মাল্টিভাইব্রেটরটাকে হালকা করে আমরা দেখে নিই, তাইলেই হবে। প্রথমে এই স্টেবল মাল্টিভাইব্রেটরের সকল মাল্টিভাইব্রেটরের মধ্যে দুইটা স্টেট থাকবে, একটা হাই স্টেট একটা লো স্টেট, মানে ভোল্টেজের ভ্যালু আর কি। কিন্তু এইখানে এটার নামে স্টেবল হওয়ার কারণ হচ্ছে এটাতে কোনো স্টেবল স্টেট থাকবে না। এর মানে কি? এর মানে হচ্ছে ট্রিগার না দিলে এরকম কোনো স্টেট নাই যেটাতে ও সারা জীবন থাকবে। আমরা এইখানে কোথাও ট্রিগার দেই নেই, না দেওয়ার পরেও এই স্টেট থেকে এই স্টেটে কন্টিনিউয়াসলি সুইচ করতেছে। এই জন্য আমি বলতেছি যেহেতু কোনোটা স্টেটে এরকম নাই যেটাতে ও ট্রিগার ছাড়া থাকতেছে, এই জন্য আমি বলবো যে এর কোনো স্টেবল স্টেট নাই। যদি এরকম কোনো স্টেট থাকতো যেটাতে ও থাকতেই চাচ্ছিল, আমি ট্রিগার দিয়ে চেঞ্জ করতে হয়েছে, তাহলে ওইটারে আমি বলতাম স্টেবল স্টেট। যেহেতু এর কোনো এরকম স্টেট নাই এই জন্য এটাকে আমরা বলতেছি যে এর স্টেবল স্টেট একটাও নাই, এই জন্য এটার নাম হচ্ছে স্টেবল মাল্টিভাইব্রেটর আর কি। তার মানে এখানে আমি একটা মেইন কথা মনে রাখবো, এখানে কোনো ট্রিগার অ্যাপ্লাই করবো না এবং ট্রিগার অ্যাপ্লাই করার জন্যই আমার এই সিগন্যাল জেনারেটরটা ইউজ হয়েছে। তাহলে যেহেতু এখানে আমরা কোনো ট্রিগার অ্যাপ্লাই করবো না, এই জন্য এই সিগন্যাল জেনারেটরের কোনো কাজ নাই এখানে। অনেকে এই জায়গায় ভুল করে, এটা মনে করাই দিলাম আর কি। আমরা শুধুমাত্র এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করবো ওইটার অ্যাক্টিভ করার জন্য, ওইটার মাধ্যমে আমি এই ওয়েভফর্ম জেনারেট করতে পারবো। এখন আমি প্রথম কাজের এই যে সার্কিট কনস্ট্রাক্ট করাটা, এটা আমরা সার্কিটটা দেখি, তারপরে কি কি করছি এখানে ওইটা একটু মিলাই নিই আর কি। এইখানে দেখি আমার প্রথম সার্কিট হচ্ছে এইটা। প্রথম সার্কিটটা কি, আমার দুইটা এনপিএন ট্রানজিস্টর নিয়েছি, এই যে আমাদের দুইটা এনপিএন ট্রানজিস্টর, এটা আমরা ধরতেছি T1, এটা ধরতেছি T2। এরপরে দুইটারই কালেক্টরের সাথে এটা হচ্ছে 1 কিলো ওহম হিসাবে আমরা ইউজ করছি। দুইটারই কালেক্টর থেকে 5 ভোল্টের প্রান্তে 1 কিলো ওহম নিছি। আচ্ছা, 5 ভোল্ট আর গ্রাউন্ড আমি একটু বলে দিই। আমাদের ক্ষেত্রে এই পজিটিভটা হচ্ছে 5 ভোল্ট হরাইজন্টালি, আর এই পজিটিভটা হচ্ছে আমার গ্রাউন্ড। এই যে আমি কালেক্টর থেকে 1 কিলো ওহম নিয়ে, এই যে কালেক্টর থেকে 1 কিলো ওহম নিয়ে 5 ভোল্টে দিয়ে দিছি, যে এটা হচ্ছে আমার কালেক্টর থেকে গেছে এই ট্রানজিস্টরটা। এরপরে সেমভাবে অপর ট্রানজিস্টরের ক্ষেত্রে, এই যে এই ট্রানজিস্টরের ক্ষেত্রেও আমি কালেক্টর থেকে 1 কিলো ওহম নিয়ে দিছি। এই যে এইখানে এইটা কালেক্টর থেকে 1 কিলো ওহম নিয়ে আমি 5 ভোল্টে দিছি। আমার এতটুকু শেষ। এরপরে কাজ কি, এমিটারগুলোকে গ্রাউন্ড করে দেওয়া। আমি এমিটারগুলোকে গ্রাউন্ড করে দিছি। এই যে আমার এমিটারটাকে এই যে এটা দিয়ে গ্রাউন্ড করে দিছি। সেমভাবে এইটার এমিটারকে আমি এই যে হলুদ তারটার মাধ্যমে গ্রাউন্ড করে দিছি। এরপরে এমিটার গ্রাউন্ড করার পরে আমি এইখানে দেখব যে আমার একটা ক্যাপাসিটর এইটার কালেক্টর থেকে শুরু হবে, ওইটার বেজে গিয়ে শেষ হবে। তো এই আমার হচ্ছে এই ক্যাপাসিটরটা, এই যে আমি যদি এটাতে দেখাই, এই ক্যাপাসিটরটা T1 এর কালেক্টর থেকে শুরু হয়েছে, এরপরে অপর প্রান্তটা যেখানে গেছে ওইখান থেকে আমি এটার বেজে নিয়ে গেছি, এই যে আমার ব্লু তারটার মাধ্যমে। সেমভাবে আরেকটা ক্যাপাসিটর এর কালেক্টর থেকে শুরু হয়েছে, ওইটাকে এই আমার যে খয়েরি তারটা আছে এর মাধ্যমে আমি ওইটার বেজে নিয়ে গেছি, T1 এর বেজে নিয়ে গেছি। এরপর আমার এই রেজিস্টরটা কি, এটা হচ্ছে আমরা 10 কিলো ওহম ইউজ করছি। এই রেজিস্টরটা হচ্ছে আমার যে +5 ভোল্ট বা +VCC ওইটা এবং ক্যাপাসিটরের যেই মাথাটা বেজে গেছিলো ওই মাথায় আসবে। এই যে আমার ওই রেজিস্টরটা হচ্ছে এটা, এই যে +5 ভোল্ট এবং ক্যাপাসিটর ওই মাথায় আসছে যেই মাথাটা আমি নীল তার দিয়ে বেজে নিয়ে গেছিলাম। সেমভাবে আমি যদি এটাতে দেখি যে এই যে আমার 5 ভোল্টটা দেন ক্যাপাসিটর ওই মাথায় আসছে এটা, যেটাকে আমি খয়েরি তার দিয়ে বেজে নিয়ে গেছি। এই যে এই রেজিস্টরটা দেখা যাচ্ছে না আর কি। তাহলে আমার পুরো সার্কিট কনস্ট্রাক্ট করা শেষ। এবার আমি আউটপুট কারেক্টরসে নিব। আউটপুট নিব হচ্ছে আমি দুইটা ট্রানজিস্টরই কালেক্টর এবং ইমিটার থেকে। আমাদের যেহেতু ইমিটার গ্রাউন্ড করা আছে এই জন্য আমরা গ্রাউন্ড থেকেই দুইটা আউটপুট নিছি। গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে যাবে এই কালো ক্লিপটা, মানে লোয়ার পটেনশিয়ালের ক্লিপটা, আর আমার কালেক্টরে যাবে হায়ারটা। এই দুইটার কালেক্টরের আউটপুটটা নেওয়ার জন্য আমি কালেক্টর আগে থেকেই এই কালেক্টরের জন্য এই তারটা ইউজ করছি, আর এইটার কালেক্টরের জন্য আমি যদি দেখি এটার কালেক্টরের জন্য এই তারটা ইউজ করছি আর কি। আমি আগে ওইখান থেকে ইনসার্ট করে নিব যাতে আমার পরে ঢুকাইতে অসুবিধা না হয় আর কি। এইভাবে আমি এই আউটপুট ওয়েভফর্মটা দেখবো আর কি। এখন যেহেতু ডায়োড ইউজ করি নাই, এটা একদম শার্প হবে না আর কি।
এরপরে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমার যেই ওয়েভফর্ম দুইটা পাইলাম তাদের ফ্রিকোয়েন্সি বের করা আর কি। এই ফ্রিকোয়েন্সিটা কত এটা বের করা, এটাই হচ্ছে আমার মানে সেকেন্ড কাজ। এই যে আমি ফ্রিকোয়েন্সিটা কীভাবে বের করব, আচ্ছা এই প্রথম আউটপুট ওয়েভফর্মের ফ্রিকোয়েন্সিটা বের করার জন্য আমার যেটা বোঝা লাগবে ওইটা হচ্ছে যে এখানে, আচ্ছা আমার যেটা বোঝা লাগবে এই যে আমি দুটো ওয়েভফর্ম পাইলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। আমার তো শার্প আসে নাই যেহেতু ডায়োড ইউজ করি না, আমি এটা দিয়ে বোঝাচ্ছি আর কি। এটা আমি ধরে নিচ্ছি Q1 এর আউটপুট আর এটা ধরে নিচ্ছি Q2 এর আউটপুট, মানে উদাহরণস্বরূপ আর কি। তাইলে এই যে এই ট্রানজিস্টরটা হাই স্টেটে আছে, হাই স্টেটে থাকার মানে কি ট্রানজিস্টরটা হচ্ছে অফ, আর এই যে লো স্টেটে যখন আছে তখন এই ট্রানজিস্টরটা হচ্ছে অন। সেমভাবে এটার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে কোনো একটা ট্রানজিস্টর কতক্ষণ অন থাকবে এই টাইমটা কার উপরে ডিপেন্ড করে, এটা যদি আমি বলি এই টাইমটা কার উপরে ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে এই যে আমি Q1 এর কথা বলতেছি, এর বেজে কোন দুইটা এই রেজিস্টর আর এই ক্যাপাসিটর যে কম্বাইন্ড হয়ে আসছে এদের দুইজনের ভ্যালুর উপরে। আমি আবার বলতেছি এই ট্রানজিস্টরটা কতক্ষণ অন থাকবে ওইটা ডিপেন্ড করবে হচ্ছে এই দুইটার যারা এর বেজে আসছে তাদের রেজিস্টর এবং ক্যাপাসিটরের ভ্যালুর উপর। তাহলে আমাদের ক্ষেত্রে এটা আমি বলতেছি R2 আর এটা হচ্ছে C2, তার মানে T1 এর ক্ষেত্রে কতক্ষণ অন থাকবে ওটা ডিফাইন করবে হচ্ছে R2 আর C2। এবং ওই ফর্মুলাটা হচ্ছে এই T1টা হবে এই যে কতক্ষণ অন থাকবে এটা হবে 0.693 ইন্টু R2 ইন্টু C2। R2 আর C2-র পরিচয় কি, R2 আর C2 হচ্ছে ওই দুইজন কম্বাইন হয়ে এই T1 এর বেজে আসছিল, এটা হচ্ছে অন টাইম, এটা হচ্ছে অন থাকার টাইম। এইবার এই কতক্ষণ অফ ছিল ওইটা ডিটারমাইন হবে এই ট্রানজিস্টরটা কতক্ষণ অন ছিল, কারণ এ যতক্ষণ অন থাকবে এটা ততক্ষণই অফ থাকবে। তাহলে এর অন টাইমটাও আমি বের করতে পারি। এটা কীভাবে বের করবো, এটা যদি আমি T2 বলি তাহলে এর অফ টাইমটা মানে অন টাইমটা ডিপেন্ড করবে হচ্ছে এর বেজে কারা আসছিল, এটা হচ্ছে R1 আর C1। তাহলে এটা হবে 0.693 R1 এবং C1। এবার আমি যদি R1 এবং R2 আমরা যেরকম করছি এটাও 10 কিলো এটাও 10 কিলো নেই, তাইলে এই দুইটার যোগ করলে এই যে এটার অন টাইম আর এর অন টাইম এই দুইটা মিলা হবে এই টাইমটা প্লাস এই টাইমটা, কারণ এ যখন অন থাকবে ততক্ষণই এ অফ থাকবে। তাহলে এই টাইম পিরিয়ডটা কী হবে, এর অফ টাইম প্লাস অন টাইম, তার মানে টাইম পিরিয়ডটা আর কিছুই না T1 প্লাস হচ্ছে T2। এখন T1 প্লাস T2টা হচ্ছে আমার টাইম পিরিয়ড। এখন এই টাইম পিরিয়ডটা আমি একটা স্পেশাল কেসে বের করতেছি, যখন R2 আর C2 R2 আর R1 সমান এবং C2 আর C1 সমান, তখন এটা কত হবে, এই দুটো যোগ করলে আমি পাবো 1.386 আর R2 আর R1 এর যে ভ্যালু ওটা R বলতেছি, আর C2 আর C1 এর যে ভ্যালু ওটা C বলতেছি। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে 103 বা 0.01 মাইক্রোফ্যারাড, আর এই আরটা যেটা নিছি ওটা হচ্ছে আমরা 10 কিলো ওহম নিছি। তাহলে এইটা অনুযায়ী টাইম পিরিয়ড এটা আসার কথা। এবার ফ্রিকোয়েন্সি কী হবে, ফ্রিকোয়েন্সি হবে এটা রিসিপ্রোকাল, এটা রিসিপ্রোকাল করলে আমি পাবো 0.72 ডিভাইডেড বাই RC। এইটা হচ্ছে আমার থিওরিটিক্যালি ফ্রিকোয়েন্সি কত পাওয়ার কথা, এটা আমি স্পেসিফিক আর এর ভ্যালু 10 কিলো ওহম বসাবো এবং সি এর ভ্যালু 0.01 মাইক্রোফ্যারাড বসাবো। এরপরে ফ্রিকোয়েন্সি যত আসার কথা এটা থিওরিটিক্যালি। এবার প্র্যাকটিক্যালি আমি যে ওয়েভফর্মটা দেখতেছি তার ফ্রিকোয়েন্সিটা আমি মেজার করব। এখানে এক ঘরে কত ডিভিশন আছে ওইটা দিয়েও মেজার করতে পারি, যে এক ঘরে আছে আমার 100 মাইক্রোসেকেন্ড, ওইভাবেও একটা ওয়েভের জন্য কতটুকু টাইম লাগতেছে ওইটার মাধ্যমে আমি টাইম পিরিয়ড বের করবো, তারপরে ফ্রিকোয়েন্সি বের করবো। এটা ছাড়া আমরা যেহেতু ডিজিটাল আছে আমি মেজারে দিব, মেজারে দিয়ে আমি এইখান থেকে ফ্রিকোয়েন্সি ইজিলি এই যে সোর্স 1 এর ক্ষেত্রে আমি ফ্রিকোয়েন্সিটা মেজার করে দেখতে পাচ্ছি আর কি, যে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে এখন 6.83 কিলো হার্টজ। একইভাবে আমি থিওরিটিক্যালটা বের করে দেখবো, এরপরে ওই দুইটার মাধ্যমে আমি ইরর বের করবো। এখন যদি আমি টেবিলটা দেখি, টেবিলে কী কাজটা করছে, যে ফার্স্ট টেবিলটা হচ্ছে এই যে আমি ক্যাপাসিটর যেটা বলছিলাম সেম করছি, আর লেভেলও সেম করছি। থিওরিটিক্যাল আসার কথা ছিল এইটা, কিন্তু অবজার্ভ করছি আমরা এইটা যে কত ফ্রিকোয়েন্সি ওটাই অবজার্ভ করছি। এর সেমভাবে আমি ওই অবজার্ভ ফ্রিকোয়েন্সির সাথে থিওরিটিক্যাল ফ্রিকোয়েন্সি কম্পেয়ার করে ইররটা বের করবো আর কি, এতটুকুই। এটা হচ্ছে প্রথম টেবিলের কাজ। আচ্ছা, আমার এই স্টেবলের যে বাকি কাজটা ছিল ওটা হচ্ছে শো দ্য ইফেক্ট অফ ডায়োড। এই সার্কিটটাতে স্টেবল মাল্টিপ্যারামিটার সার্কিটটাতে আমি যখন ডায়োড ইন্ট্রোডিউস করবো, দুই জায়গায় একটা পিএন জাংশন ডায়োড দুইটা যখন ইউজ করব, তখন ইফেক্টটা কী পড়ে ওই আউটপুট ওয়েভফর্মের উপরে, ওইটা আমরা দেখবো আর কি। আমরা যদি একটু দেখি এইখানে, এই যে আগে যেটা ছিল একটু এরকম ছিল, ওটাই একদম শার্প হয়ে গেছে আর কি, এটাই ইফেক্ট অফ ডায়োড। এরপরে এটা আমরা কী করছি, সার্কিটটাতে কী মডিফাই করছি ওটা আমাদের একটু দেখতে হবে। আগের মতো এখানে 1 কিলো ওহম যেটা ছিল কালেক্টর থেকে শুরু, ওইটা 1 কিলো ওহম ঠিক আছে, এটাটাও ঠিক আছে, এমিটার যেভাবে গ্রাউন্ড করা ছিল ওইটা ঠিক আছে। জাস্ট এইখান থেকে আগে ছিল জাস্ট একটা ক্যাপাসিটর, ওইটার জায়গায় আমরা এইখানে দিব একটা ডায়োড। ওটা যদি আমি একটু দেখি যে এইখানে আমরা কী করছি, প্রথমে আমার এটা হচ্ছে ডায়োডের পিপাস, এই ডায়োডের পিপাস, আর এইটা হচ্ছে আমার এই ডায়োডের পিপাস। এবার ডায়োডের পিপাসে এসে কে কানেক্ট হয়েছে, একটা 1 কিলো ওহম কানেক্ট হয়েছে যেটা 5 ভোল্টে গেছে।
একটা 1 কিলো ওম কানেক্ট হয়ে 5 ভোল্টে গেছে ডায়োডের পিপাস থেকে। এই যে ডায়োডের পিপাস থেকে আমরা এইখানে 1 কিলো ওম দিয়ে 5 ভোল্টে নিছি, সেমভাবে এই ডায়োডের ক্ষেত্রেও 1 কিলো ওম দিয়ে 5 ভোল্টে নিছি। এরপরে আমার যেটা হয়েছে একটা ক্যাপাসিটর আসবে, কোথায় আসবে? এই ডায়োডের যে পিপাস আছে ওইখানে একটা ক্যাপাসিটর আসবে। এই যে ডায়োডের পিপাসে আমরা একটা ক্যাপাসিটর দিছি, এই ডায়োডের পিপাসেও একটা ক্যাপাসিটর দিছি। এরপরে ক্যাপাসিটরের যে আরেক প্রান্ত আছে ওটা যাবে এই ট্রানজিস্টরের বেজে, আর এই ক্যাপাসিটরের অন্য প্রান্তটা যাবে এই ট্রানজিস্টরের বেজে। আমি যদি দেখি ক্যাপাসিটরের অন্য প্রান্তটারে আমি এইটা দিয়ে এর বেজে নিছি, আর এটা দিয়ে হচ্ছে এর বেজে নিছি ক্যাপাসিটরের অন্য প্রান্তটাকে। তাহলে আমার এতটুকু কাজ করা শেষ। এরপরে কি এই 10 কিলো ওহমের এখন বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে 5 ভোল্ট আর হচ্ছে বেজের মধ্যে থাকবে, বা ক্যাপাসিটর ওই প্রান্তটাতে থাকবে যেই প্রান্তটা আমরা বেজে নিছি। যে আমরা যদি দেখি আমাদের 10 কিলো ওহমটারে আমরা যেই প্রান্তটা বেজে নিয়েছিলাম, এই যে এই তারটা দিয়ে বেজে নিছি। এই যে 5 ভোল্টের মাথায় এক প্রান্ত আর আরেক প্রান্ত ওই মাথায় আছে যেইখান থেকে আমি বেজে নিয়ে গেছি। সেমভাবে এই 10 কিলো ওহমটাকেও আমরা ওই কাজ করছি, 5 ভোল্ট এবং ওই মাথায় রাখছি যেই মাথাটা আমরা অন্যটার বেজে নিয়ে গেছি। এটা হচ্ছে আমার সার্কিট কনস্ট্রাকশন, এবং সার্কিট কনস্ট্রাকশন শেষ। এরপর আমার আউটপুটটা দেখতে কীরকম আসবে ওইটা হচ্ছে আমরা এরকম দেখব। আউটপুটটা আগের মতো ঠিক ট্রানজিস্টরের কালেক্টর এমিটার থেকে নিব, এই ট্রানজিস্টরেরও কালেক্টর এমিটার থেকে নিব। এরপরে আমার এখন যে কেসটা আসছে ওটা হচ্ছে সিমেট্রিক ওয়েভফর্ম আসছে। এর মানে কি? সিমেট্রিক আর এসিমেট্রিকটা আমরা একটু বুঝে নেই যে সিমেট্রিক আর এসিমেট্রিক মানে কি। সিমেট্রিক মানে হচ্ছে আমি যে আউটপুটটা পাবো এর হায়ার স্টেটে যতটুকু টাইম থাকবে এর লোয়ার স্টেটেও ঠিক ততটুকু টাইমই যদি থাকে তাহলে আমি বলবো এই ওয়েভফর্মটা হচ্ছে সিমেট্রিক। আর যদি এরকম হয় হায়ার স্টেটের টাইম হচ্ছে একরকম, লোয়ার স্টেটের টাইম হচ্ছে অন্যরকম, তখন আমি বলবো এই ওয়েভফর্মটা হচ্ছে এসিমেট্রিক ওয়েভফর্ম। আচ্ছা, তো আমি কখন সিমেট্রিক পাবো? আমি তো বলছি যে এই অন টাইমটা ডিপেন্ড করে এই যে এই ফর্মুলাটার উপরে, যে আর টুর ভ্যালু আমি কত রাখছি, সি টুর ভ্যালু কত রাখছি। আর এর অফ টাইমটা ডিপেন্ড করে এর অন টাইমের উপরে, যেটা হচ্ছে R1 এবং C1 এর উপর ডিপেন্ড করে। তাইলে আমি যদি R2 C2 সেম রাখি, তাহলে R2 আর R1 সেম রাখি, কীভাবে C2 আর C1 সেম রাখি, তাহলে এই T1টা আর T2টা সেম আসবে, যার কারণে আমি পাবো সিমেট্রিক ওয়েভফর্ম। এবার যদি আমি এসিমেট্রিক পাইতে চাই তাহলে আমার কী করতে হবে? এইখানে T1 যত আসতে হবে এইখানে T2টা ডিফারেন্ট আসতে হবে। তো এই ডিফারেন্ট করার জন্য আমি এইখানের R2টা শুধু চেঞ্জ করব, তাহলে এই প্রোডাক্টটা এই T1টা চেঞ্জ হবে অ্যাজ কম্পেয়ার টু T2। এই R2টারে এখন আমি 10-এর জায়গায় 22 দিব যাতে আমি এসিমেট্রিকটা দেখতে পারি আর কি। আচ্ছা, আমরা সিমেট্রিক ওয়েভফর্মটাকে কীভাবে এসিমেট্রিক করব? এটা হচ্ছে আমি আগেই দেখাইছিলাম যে দুইটা টাইম ডিফারেন্ট করতে হবে। টাইম ডিফারেন্ট করার জন্য এই যে আরসি দুইটা মিলিত হয়ে বেজে যায় এদের প্রোডাক্টটা দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট করতে হবে। মানে এটারটা যদি আমি সেম রাখি এটার আরসির প্রোডাক্ট ডিফারেন্ট করতে হবে, তাইলে আমার ওয়েভটা হবে এসিমেট্রিক। এখন আমাদের ক্ষেত্রে আমরা এটা সেম রাখছি, আগের মতোই রাখছি। এই আরটা যেটা 10 কিলো ওম ছিল, যেটা ক্যাপাসিটর এবং ক্যাপাসিটরের এই মাথার সাথে কানেক্ট ছিল, ওই 10 কিলো ওমটারে আমরা 22 কিলো ওম সিরিজ অ্যাড করে 32 করছি। এই যে ক্যাপাসিটর থেকে এই 10 কিলো ওম এখানে ছিল, ডিরেক্ট 5 ভোল্টে ছিল। এরপরে এটারে এই মাথায় এখানে আইনা সাথে আমি 22 কিলো ওম সিরিজ অ্যাড করে দিচ্ছি, যার কারণে এই ক্যাপাসিটর আর এই 5 ভোল্টের মাঝে এখানে হয়ে গেছে এখন 32 কিলো ওম। যখন আমি এই কাজটা করবো তখন আরসি এর প্রোডাক্টটা চেঞ্জ হবে, যার কারণে আমার ওই যে টাইমটা ওই টাইমটা ইফেক্ট হবে। এই যে আমি ওয়েভটা এখন এসিমেট্রিক দেখবো যে আমার হায়ার স্টেটের টাইম আর লোয়ার স্টেটের টাইম সেম না, এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট। এখন আমার যেটা বের করা লাগবে ওটা হচ্ছে এই যে হায়ার স্টেট দুইটা ট্রানজিস্টরের ক্ষেত্রে, এর ক্ষেত্রে হায়ার স্টেট হচ্ছে এটা আর এর ক্ষেত্রে হায়ার স্টেট হচ্ছে এটা, এই দুইটার টাইমের মাধ্যমে ডিউটি সাইকেলটা বের করতে হবে। এখন ডিউটি সাইকেলটা কি? ডিউটি সাইকেল হচ্ছে আমি যদি এটা দিয়ে দেখি যে আমার একটা আউটপুট ধরে নিলাম, এটা হচ্ছে হায়ার স্টেটের মানে টাইমটা আর এটা হচ্ছে লোয়ার স্টেটের টাইমটা। আমরা সবসময় ডিউটি সাইকেলটা বের করবো হচ্ছে হায়ার স্টেটের। তাহলে হায়ার স্টেটের ডিউটি সাইকেল হচ্ছে হায়ার স্টেটে কতক্ষণ আছে পুরা টাইম পিরিয়ডটার তুলনায়, মানে পুরা টাইম পিরিয়ডটা যদি ইউনিট হইতো তাহলে হায়ার স্টেটে কতক্ষণ থাকতো, এটা হচ্ছে ওই ট্রানজিস্টরটার বা ওই যে আমি স্টেবল মাল্টিভাইব্রেটর আউটপুট দেখতেছি তার ডিউটি সাইকেল। তাহলে আমাদের ক্ষেত্রে কী হবে? আমি ধরে নিচ্ছি আমার হায়ার স্টেটে আসছিল এই আউটপুটটা 4 সেকেন্ড, আর ধরে নিচ্ছি এটা 2 সেকেন্ড। তাহলে এটা ডিউটি সাইকেল হবে 4/6, কারণ 4 + 2 হবে 6, এত ইন্টু 100%। আমি যদি পার্সেন্টেজে নিতে চাই, এটা হচ্ছে আমার ডিউটি সাইকেল ক্যালকুলেট করার ফর্মুলা, যে আমি যেই স্টেটের ডিউটি সাইকেল বের করবো ওই স্টেটের টাইমটা লিখবো আর এখানে লিখবো পুরা টাইম পিরিয়ডটা। আর এই রেশিওটা হবে আমার ডিউটি সাইকেল আর পার্সেন্টেজে নিতে চাইলে আমি 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজে নিব। এখন ভাবে খেয়াল রাখতে হবে আমরা সবসময় বের করবো হায়ার স্টেটের ডিউটি সাইকেল। তার মানে এইটার ক্ষেত্রে আমি বের করবো T1 হিসেবে এইটাকে, আর এই আউটপুটের ক্ষেত্রে T1 থাকবে এইটা, নট এইটা যে এটার সাথে ম্যাচ করে আমি এটা করবো না। সবসময় হায়ার স্টেট যখন আমি বলতেছি হায়ার স্টেট হচ্ছে এটার ক্ষেত্রে এটা আর এটার ক্ষেত্রে এটা, তাহলে এটার ক্ষেত্রে T1 হবে এটার টাইম আর T1 হবে এটার টাইম। এবার আমি ডিজিটাল অসিলোস্কোপে আমরা অ্যানুয়ালি এক ঘরে টাইম দেখেও এই টাইমটা মেজার করতে পারি। আর ডিজিটালে আমরা যেভাবে মেজার করবো, এটা যেমন হায়ার স্টেট আমি মাপতে যাচ্ছি, তাহলে আমি মেজারে গিয়ে
এখানে দেখবো প্লাস উইথ কত, মানে হায়ার স্টেটের উইথটা কত, 89.2 মাইক্রোসেকেন্ড। এটা কোন চ্যানেলে? চ্যানেল 1-এ। তার মানে আমার এইটার ক্ষেত্রে চ্যানেল 1-এর ক্ষেত্রে এটা হচ্ছে 89.2 মাইক্রোসেকেন্ড। আর এই প্লাস মানে হায়ার স্টেটের টাইমটা আর লোয়ার স্টেটের টাইমটা যেটা হচ্ছে মাইনাস উইথ দিয়ে দেখবো, এই দুটার সমন্বয় যে টাইমটা ওটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে আমি যদি হিসাব করি একবার, যে আমাদের আছে 89.2 হচ্ছে মাইক্রোসেকেন্ড হচ্ছে T1, আর T2টা হচ্ছে, T2টা একটু দেখা, T2টা হচ্ছে মাইনাস উইথ দিয়ে যেটা আমার যেটা লো স্টেটের টাইমটা দেখাচ্ছে ওটা হচ্ছে 67.6 মাইক্রোসেকেন্ড, 67.6 মাইক্রোসেকেন্ড। এবার ডিউটি সাইকেল কী হবে? 89.2 ডিভাইডেড বাই এই দুটার যোগফল, যে আমি 89.2 প্লাস 67.6, 150-এর কাছাকাছি আসবে আর কি নিচে। এইভাবে আমি ক্যালকুলেটটা করবো। এটা হচ্ছে প্রথম সোর্সেরটা দেখাইছে আমার। আমি যদি দ্বিতীয় সোর্সেরটা দেখতে চাই তাহলে আমি মেজারে দিব, এই চ্যানেল সোর্সের জায়গায় আমি এটারে চ্যানেল 2 সিলেক্ট করব। করার পর আমি দেখলাম, এবার আমি দেখবো হায়ার স্টেটের টাইমটা কত, 67.2, আর লোয়ার স্টেটের টাইমটা হচ্ছে 89.6। তখন কিন্তু হায়ারটা বেশি ছিল। এবার হায়ার এখন T1টা হবে সেকেন্ড আউটপুটের ক্ষেত্রে T1টা হচ্ছে আমার 67.2, এটার মতো এটাতে যা 6 এসেছিল। আর আমার লোয়ার স্টেটটা T1টা হচ্ছে হাইটা, আর T2টা হচ্ছে আমার 89.6। এইবার আমি যখন এটা বের করবো, এটা আসবে 67.2 ডিভাইডেড বাই এদের দুইজনের যোগফল, 89.6 প্লাস 67.2। এটা থেকেই আমি বুঝে যাবো এটা যদি আসে 65%, এটা আসবে 35%-এর কাছাকাছি। কারণ এইটাতে যতক্ষণ ও হাই থাকবে ও ঠিক ততক্ষণই লো থাকবে, আর এই যতক্ষণ লো থাকে পরের আউটপুটটা ঠিক ততক্ষণই হাই থাকে। এই জন্য আমি এরকম কমপ্লিমেন্ট রেজাল্ট পাবো। এটার মাধ্যমে আমি ডিউটি সাইকেলটা ক্যালকুলেট করবো। আমি যে এখানে ডাটাটা দেখে নেই, যে আমরা ডিউটি সাইকেলটা যে ক্যালকুলেট করছি ওরা ক্যাপাসিটর বেরি করছে, আমরা কিন্তু ক্যাপাসিটর বেরি করি নাই, দুইটার ক্ষেত্রেই 0.01 রাখছি। আর আমরা যেটা বেরি করছি ওটা হচ্ছে যে কোনো একটার ওই রেজিস্টারটা বেরি করছি, যে এই যে আমি বলি কোন টাইমটা চেঞ্জ করে কে, এই ট্রানজিস্টর আর এই ক্যাপাসিটর যারা বেজে যাচ্ছে, এই ট্রানজিস্টর না, এই রেজিস্টর আর এই ক্যাপাসিটর যারা বেজে যাচ্ছে, আর এই রেজিস্টর আর এই ক্যাপাসিটর যারা বেজে যাচ্ছে, এদের প্রোডাক্টটা চেঞ্জ করতে হবে। বাকি ক্যাপাসিটর বা বাকি রেজিস্টর কোনোটাকে আমরা কিছু করব না। তাহলে আমরা কি করছি, এই রেজিস্টারটার ভ্যালু চেঞ্জ করছি, ওইটা করে আমরা এসিমেট্রিকটা আনছি। কেউ যদি না আসে একই সাথে ক্যাপাসিটরও চেঞ্জ করতে পারে, বাট আমাদের চলে আসছে, এই জন্য আমরা শুধু রেজিস্টারে চেঞ্জ করছি। এটা করার পরে আমি জাস্ট দেখবো আমাদের এইখানে লিখবো R1 আর R2, আর ক্যাপাসিটর সেম থাকবে। আউটপুট 1-এর জন্য T1 লিখবো কত পাইছি, T2 লিখবো কত পাইছি, ডিউটি সাইকেল ক্যালকুলেট করে বসাবো বাকিটা ক্যালকুলেশনে। এটাই হচ্ছে আমার পুরা এক্সপেরিমেন্ট।